সুনন্দিনীর আড্ডায় আজকের শীতকালীন দুপুরে আমার সাথে আড্ডা মারতে চলে এসেছে আমার খুব ঘনিষ্ঠ এক পরিচিত বন্ধু। তিনি লোকসঙ্গীত গান এবং তার সাথে সাথে তার নিজস্ব একটি ব্র্যান্ডও রয়েছে। আমি পরিচয় করিয়ে দিই আমার অতিথির সাথে। দেবপ্রিয়া। কেমন আছো? এই তো চলছে, তুমি বলো কেমন চলছে কাজকর্ম? ভালোই চলছে। আর ওয়েদারটা শীতের দিকে যত এগোয় ততই মনে হয় যে মানে সবার মনে একটু আনন্দ হয় না, মানে বাংলার মাটিতে থাকতে আর কি, উইন্টারটার জন্য আমরা বসে থাকি, তো সেই আর কি শীতকালীন আনন্দ তো একটু মনে থাকেই। তুমি তো সারা বছরই প্রায় বাংলাকে নিয়েই থাকো, কারণ তোমার গানের যে মাধ্যমটা তার মধ্যে একটা বাংলার রূপ রস গন্ধ সবসময় আমরা খুঁজে পাই। তো একটু বলো যে এই গানে আসা কিভাবে এবং তোমার গানের জার্নিটা কেমন ছিল? আচ্ছা, গান তো আমাদের বংশে মানে সবাই ভালো গান করে। আমার পিতৃকুল মাতৃকুল, আমার ঠাকুমার বাবার বাড়ি, মানে তারও ইন্ট্রোডাকশন দিই। আমার ঠাকুমারা সবাই মানে বাঙালি, কিন্তু সবাই আসামের। মানে আমার ঠাকুমার বাবা ওখানকার ডাক্তার, তার দাদু ওখানকার ডাক্তার। আমার ঠাকুমার দাদু শ্রী উমেশ চন্দ্র চক্রবর্তী প্রথম মানে আসামে থাকতেন ওনারা, ডিব্রুগড়ে। আসামে প্রথম অ্যাসামিজ গান রেকর্ড করেন। সুতরাং উনি ওখানকার বিখ্যাত একজন শিল্পী ছিলেন, রেডিও আর্টিস্ট থেকে শুরু করে অনেক কিছু রেকর্ডেড সং। উমেশচন্দ্র চক্রবর্তী, মানে চক্রবর্তী উপাধ্যায় পান, উমেশচন্দ্র মুখার্জি ছিলেন। তারপরে সবাই মানে গান শুধু না, কোনো একটা ইনস্ট্রুমেন্ট বলো, কেউ মাউথ অর্গান ভালো বাজাতে পারে, কেউ তবলা। আমার মামা বাড়িতে আমার সেজো মামা উস্তাদ কারামতুল্লাহ খাঁ সাহেবের খুব প্রিয় ছাত্র, জ্ঞান ঘোষের খুব প্রিয় ছাত্র ছিলেন, অসাধারণ পেন্টার ছিলেন। মামিমা নামকরা ক্লাসিক্যাল সিঙ্গার ছিলেন, মানে একদম এ গ্রেড রেডিও, এটি কানন সাহেবের ছাত্রী। সুতরাং ওনাদের কাছেও অনেক শুনেছি, দেখেছি। সেটা করতে করতে গান আমার বাবা ছোটবেলা থেকে দিয়েছিলেন। কোথায় শিখেছো গান? হ্যাঁ, প্রথমে তো পাড়ার স্কুলে গান ক্লাসিক্যালি শিখতাম, ওই 5th ইয়ার অবধি কমপ্লিট করে, যেরকম বেঙ্গল মিউজিক কলেজ, তারপর পাড়ার স্কুল। তারপরে আমি চলে গেলাম শ্রদ্ধেয়া মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার মীরা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিছুদিন 1 বছর শেখার পর উনি বললেন যে অ্যাকচুয়ালি ওনার কাছে না একটু সিনিয়র গ্রুপ যেত। তো উনি আমাকে ওনারই এক ছাত্রী মঞ্জু ভট্টাচার্যের কাছে পাঠালেন। ওনার কাছে অনেক বছর শিখেছি, আর পাতিয়ালা ঘরানা, তারপরে বিষ্ণুপুর ঘরানায় বিশ্বজিৎ দার কাছে শিখেছি। হ্যাঁ, মানে আমি ক্লাসিক্যালি শিখতাম, কিন্তু আমার মনটা কেন জানি না সবসময় লোকসঙ্গীতে পড়ে থাকতো। তো আমাদের স্কুলে একবার আমার মনে আছে উৎপলেন্দু চক্রবর্তীর মেয়েরা পড়তো আর কি, ওরা অনেক জুনিয়র, কিন্তু ওনাকে আমি উৎপলেন্দু চৌধুরী, মানে নির্মলেন্দু চৌধুরীর মানে পুত্র। এবার তাকে না আমি 2-1বার স্কুলে দেখেছি। তো এবার সাহস, মানে টিভিতে দেখার পর আমি স্কুলে দেখেছি, সাহস করে ওনাকে আমি বললাম যে এরকম কাকু আপনি কি গান শেখান? তখন বললো যে হ্যাঁ শেখাই, একদিন চলে আয় বাড়িতে। কোথায় থাকিস? তো উনি থাকতেন আমাদের পার্ক সার্কাসের পেছন দিকে, মানে আমাদের বাড়ির পেছন দিকে। তো বাবাকে বলেছিলাম, বাবা বললেন যে না না, ক্লাসিক্যালটাই শিখতে হবে, লোকসঙ্গীত তো পরেও তুমি অ্যাকোয়ার করতে পারবে, ক্লাসিক্যালটাই শিখতে হবে। আমি গেছি ওনার বাড়িতে 1-2বার, তখন গিয়েছিলাম। ভীষণ ভীষণ ভালো মানুষ, চেনেন না কিন্তু তাও কত বসিয়ে 2-1টা কথা বলা, গান নিয়ে আলোচনা করা, বাস ওইটা নিয়ে ওই রসটা নিয়ে আমি চলে এলাম। ওনার গান শুনে, ওনার বাবার কিছু ইন্ট্রোডাকশন পেয়ে, ওনার বাবার সম্বন্ধে শুনে চলে এলাম। তারপর আমি ওয়ার্কশপস করতাম প্রচুর জায়গায়, যেখানে হতো। হ্যাঁ, দীনেন্দার ওয়ার্কশপ, অমর গুরুদেব মানে গুরুজি অমর পালের ওয়ার্কশপ অনেক জায়গায় করেছি। করতে 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 তখন ক্লাসিক্যাল থেকে আস্তে আস্তে দূরে। কারণ কি, আমার একটা মানে নেগেটিভ হলো, আমি বেশিক্ষণ বসে গাইতে পারি না। রেওয়াজ করছি, সব করছি, মানে অনুষ্ঠান না আমি বেশিক্ষণ বসে করতে পারি না। মানে আমার সামহাও মনে হয় দাঁড়ালে আমার বডি ল্যাঙ্গুয়েজ বলো বা যাই বলো, সেটা লোকে, এবার সেটা দাঁড়িয়ে তো আর আমি ঠুমরি গাইতে পারবো না, দাঁড়িয়ে তো আমি গজল গাইতে পারবো না। তো সুতরাং প্লাস আমার মনের মধ্যে লোকসঙ্গীতটা একদম সামহাও, জানি না এটা ইনবর্ন কিনা, ছিল। তো আমি আমার স্ট্রিমটাকে চেঞ্জ করলাম। তারপরে তো শ্রী অমর পালের কাছে 2008 সাল থেকে যাই। তারপর অনেক বছর, যতদিন উনি শিখিয়েছেন আর কি, 2000, আমি তো ওনার কাছে প্রায় 2013-14 অব্দি ছিলাম। আচ্ছা,
তো অমর পালের কথা যখনই আসলো, উনাকে তো লোকসঙ্গীতের মানে জনক হিসাবেই বলা যায়, যে উনি লোকসঙ্গীতকে যে মাত্রায় নিয়ে গেছিলেন সেটা হয়তো ভারতবর্ষ কেন আপামর বিশ্বের কাছে একটা বিশাল বড় ব্যাপার। তো ওনাকে তো তুমি খুব কাছ থেকে দেখেছো, কিন্তু তুমি যখন ওনার কাছে শিখতে গেছো তখন হয়তো উনি সঙ্গীত জগতে কি সেইভাবে কি প্রোগ্রাম করছেন বা করতেন, নাকি তখন উনি সঙ্গীত জগৎ থেকে চলে গেছেন? আচ্ছা, উনি তো তখন একটু সিপিএম মনস্ক লোক ছিলেন, উনি কমিউনিস্ট মানে মনস্ক লোক, কারণ তখন সেটা রুলিং পার্টি। তো উনি যার জন্য উনি কিন্তু অনেক বছর অনুষ্ঠান করেছেন। হয়তো অত ভালো অনুষ্ঠান করতে পারতেন না, একটা 80 বছরের ভদ্রলোক আর একটি 50 বছর 40 বছরের উনি যা দিতে পেরেছেন সেটা তো নয়, কিন্তু অনুষ্ঠান কিন্তু উনি অনেক অনেক বয়স অবধি করেছেন। আচ্ছা, এই যে রাজনীতির কথা তুমি বললে, সিপিএম বা তখনকার দিনের যে পরিবেশ, আর এখনো একটা রাজনৈতিক পরিবেশ আমরা জানি সংস্কৃতির ক্ষেত্রে তার একটা ছায়া কিন্তু রয়েছে। মানে রাজনীতির আঙিনা বাদ দিয়ে আমরা কিন্তু সংস্কৃতিকে কখনো ভাবতে পারি না। যখন রাজনীতিতে যখন সিপিএম ক্ষমতায় ছিল বা বাম সামলে একরকম পরিবেশ ছিল, এখন আরেকটা পরিবেশ। তো তুমি তো এই দুটো পরিবেশই দেখলে, তো তোমার দিক থেকে মানে একজন শিল্পী হিসেবে তুমি কি বলো যে পরিবেশের কি তারতম্য ঘটেছে? আমি একটু ছোট কথা বলি, আমি কোনো দলের সাপোর্টে কথা বলছি না, বা কাউকে আমি ছোট বা বড় করছি না। আগে যখন গান বাজনা করতাম তখন সুভাষদার সাথে তো পরিচয় ছিল, সুভাষ চক্রবর্তী। উনি কাউকে দেখতেন না, উনি কোন দলের সে শিল্পী, কোন রঙের শিল্পী, কোন জাতের শিল্পী, ওনার অনুষ্ঠান থাকলে উনি যেখানে যাকে প্লেস করার কিন্তু দিতেন। উনি এটা দিয়েছেন, আমাকে তো দিয়েছেন। বেশি দিন পাননি, উনি চলে গেছেন খুবই 2009 বা 10-এ উনি চলে গেছেন। তো আমি 2 বছর মতন ওনার কিছু অনুষ্ঠান পেয়েছিলাম, এবং উনি ভালোও বেসেছিলেন। হ্যাঁ, শেষ দিকে অসুস্থ মানুষ যতটা শুনেছেন। তারপরে যেটা হয়েছে, দল বদলের পরেও প্রচুর অনুষ্ঠান করতাম। একটা সময় ছিল যখন মানে উত্তরবঙ্গ উৎসব থেকে শুরু করে দিল্লির বঙ্গ সংস্কৃতি উৎসব, মানে দুর্গাপুজোর সময় আমি 3টে অনুষ্ঠান করেছি পার ডে, তৃতীয়া থেকে নবমী। কালী পুজোতেও তাই, এরকম ধরনের অনুষ্ঠান আসতো। হ্যাঁ, এখন এবং সত্যি কথা বলতে ভালো পেমেন্টের অনুষ্ঠান, ভালো সম্মানের অনুষ্ঠান সেটাও আসতো। হালে আমি জানি না, গত 7-8 বছর কোভিডের কিছু আগে থেকে সম্পূর্ণ সিনারিওটা বদলে গেছে, সম্পূর্ণভাবে সিনারিওটা বদলে গেছে। আমি দেখছি যারা পলিটিক্যালি ইনক্লাইন্ড তারাই শুধু কাজ পাচ্ছে, অথবা একটা চেনা নেক্সাস কাজ করে, যে আমি তোমার বন্ধু, এই ওখানে কেউ যদি ধরো আমি বললাম এই অনুষ্ঠানে লোকসঙ্গীত শিল্পী লাগবে, দেবপ্রিয়াকে নেব না, দেবপ্রিয়া তো কারোর সাথে মেশে না, ছাড়, তুই ওখানে তপপ্রিয়াকে নিয়ে নে। কেন? সে তাদের গ্রুপের বন্ধু বলে। এই জিনিসটা আমরা কানে খবর পাই, অর্গানাইজাররাও বলে দেয়, এবং ভীষণ একটা খারাপভাবে বলতে গেলে বলে না পিঠ চুলকানো, এই ঘটনাটা কিন্তু ঘটেই যাচ্ছে, এবং এটা নোংরা থেকে নোংরা জায়গায় পৌঁছে গেছে। এত গ্রুপ, এত লবি। শুধু যে আমি পলিটিক্যাল দলকে কোনো বলবো, যারা পলিটিক্স মধ্যে আছে তারাই শুধু কাজ পাচ্ছে সেটা বলবো না, প্রাইভেট অনুষ্ঠানও তো হচ্ছে অনেক, কিন্তু it is all depending on the nexus you're keeping. তার মানে একটা তুমি বলতে পারো যে এখন এই মুখ দেখা দেখি ব্যাপারটা হয়তো এতটাই রয়েছে, কিন্তু আমরা যেরকম দেখছি যে অনুষ্ঠান তো প্রচুর হচ্ছে। আগে যা উৎসব হতো, এখন তো পশ্চিমবাংলা এবং জেলাগুলোতে প্রচুর উৎসব, এবং সেখানে প্রচুর নতুন শিল্পীরা জায়গা পাচ্ছে। এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রিয়েলিটি শো এর এত রমরমা, অর্থাৎ গান শিখছে কি শিখছে না, এই যে রিয়েলিটি শো করছে, করে সে শিল্পী হিসেবে নিজের জায়গা। তো এটা তুমি কি বলবে, এই যে তুমি একটা তালিম নিয়েছো এবং এতজন গুরুর কথা বললে, তাদের কাছে শিক্ষা নিয়েছো, কিন্তু এখনকার প্রজন্মর মধ্যে শিক্ষা বা গুরু এর কোনো নেই, একটা শো করছে, এই যে পার্থক্যটাকে তুমি কিভাবে দেখো? দেখো, আমি যে অনুষ্ঠান দেখি না তা নয়, প্রচুর পাড়াতেই তো অনুষ্ঠান হয়, ধরো নিজে গাইতে গেলাম বা নিজের আমার মায়ের বাড়ির পাড়াতেও দেখি শিল্পীরা আসছে। সবাই যে খারাপ তা নয়, ভালো ভালো গুণী শিল্পীও কিন্তু আসছে। কিন্তু এই গুণী শিল্পীদের মধ্যে আমি যেটা অদ্ভুত একটা জিনিস দেখছি,
দে ডু নট হ্যাভ দেয়ার হেড অন দেয়ার শোল্ডার্স। তারা নিজেদেরকে প্রত্যেকে কিশোর কুমার, মোহাম্মদ রফি, আশা ভোসলে মনে করছে। তারা মানুষকে মানুষ হিসাবেই দেখে না। এটা একটা নতুন জেনারেশনের ছেলে মেয়েদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে সে রিয়ালিটি শো থেকেই আসুক বা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকেই আসুক বা গডফাদারই নিয়ে আসুক, তাদের মধ্যে ভীষণ অহংকার, কিন্তু তারা এটা বুঝতে পারছে না তাদের মেয়াদ 5 বছর। প্রতি বছর নতুন রিয়ালিটি শো থেকে নতুন ছেলেমেয়েরা উঠে আসছে। তুমি যদি সেই জায়গাটার মধ্যে তোমার না রাখতে পারো, ইউ আর গন। তোমাকে কেউ মনে রাখবে না, কেউ মনে রাখবে না। একদমই তাই। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে শিল্পীদের আমি যেটা দেখেছি, যারা গুণী শিল্পী তাদের কথা বলছি না, যাদের একেবারেই সত্যি কথা বলছি শুধু মিউজিশিয়ানসরা বাঁচিয়ে দেয়, হ্যাঁ, পাতে ফেলার যোগ্য নয়, ওই একটা প্রচন্ড ভালো গেট আপ পরে নিল আর জাস্ট লোকের পায়ে পড়তে বাকি রাখে অনুষ্ঠানের জন্য। আমার নিজের চোখে দেখা, ছেলে বলো মেয়ে বলো, যেটা আমরা জীবনে করব না। আমরা হয়তো বললাম যে দাদা বা দিদি আমি কিন্তু গান করি, আমার নাম্বার এটা, যদি দেখা হয় কোনো ধরো কোনো অনুষ্ঠানে গিয়ে আপনি যদি মনে করেন কাইন্ডলি আমাকে প্লেস করবেন, এর বাইরে তো আমি বলবো না। আমি দেখেছি তারা শুধু মানে বাড়ির বাজারটা করতেও বাকি রাখে। আমার বলতে খারাপ নেই, এবং অফকোর্স নাম বলছি না, কিভাবে তেল লাগালে, কিভাবে কোথায় কি করলে তারা কাজে আসবে, তারা জানে তাদের গুণের কোনো জায়গা নেই। তাদেরকে ওই গেট আপ লাগিয়ে একটা হইচই করে চিৎকার করে রোজ একটা লাইভ করে একটা অনুষ্ঠান করতে হবে ফেসবুক ইনস্টাগ্রামের জন্য। কি টাকা পাচ্ছে কি না পাচ্ছে দে ডোন্ট বদার। আমার মনে হয় তাদের পয়সা আছে। কেউ কেউ বড় বড় চাকরি করে, আমি দেখেছি সরকারি চাকরি করে বা বড় লেভেলের চাকরি করে তাদের হাজবেন্ড, হ্যাঁ, মানে বিশাল চাকরি করে হাজবেন্ড, পয়সার সমস্যা নেই। সুতরাং হোয়াট এভার আই গেট ইজ ওকে। আমার তো নামটা হচ্ছে, আমি কি গান গাইলাম দর্শক কিচ্ছু বোঝে না, দর্শক নাচতে পারলেই খুশি। তোমার কথাটা শুনে খুব খারাপই লাগলো। মানে সঙ্গীতের জগৎটাকে আমরা বরাবর যারা মানে সংস্কৃতির সাথে একটু হলেও যুক্ত, তাদের কাছে একটা এই জগৎকে নিয়ে একটা বিশাল বড় একটা ধারণা, তো সেই ধারণাগুলো কিরকম বদলে গেল মানে তোমার সাথে কথা বলে। যাই হোক, ভালো দিক তুমি যেটা বললে যে এখনো অনেক গুণী শিল্পী রয়েছেন, তারা ভালো করছেন। তোমার কি মনে হয় যে সেই শিল্পীদের মধ্যেও কোথায় একটা দায় না নেওয়ার একটা প্রবণতা রয়েছে? অর্থাৎ আমি আমার ঘরানা, আমি শিল্পী হিসেবে আমি গান গাইবো, আমি যখন থাকবো না ব্যাস। কিন্তু এই যে শিষ্য বা তার পরম্পরাকে ধরে নিয়ে যাওয়া, আগেকার দিনের যেরকম গুণী শিল্পীদের মধ্যে আমরা দেখতাম যে তারা তাদের যে ঐতিহ্য বা তাদের যে শিল্প, এটাকে অন্যদের মধ্যে সঞ্চারিত করা, অর্থাৎ আমার পরে ও আমার ধারাটাকে, এইটাকে একটা গাজোয়ারি ভাব এসে গেছে যে আমি সেরা, আমি শেষ, এইরকম কি একটা ব্যাপার? একদম বললাম তো, অহংকার, মারাত্মক অহংকার। মানে ধরো এখনো আমরা যখন আমাদের থেকে 5 বছরের বড় সিনিয়র কোনো শিল্পী দেখি, হাত জোর করে নমস্কার করি, যেখানেই দেখা হোক, সে গানই করুক, আবৃত্তি করুক, নৃত্যশিল্প। কিন্তু আমাদের কিছু বছরের ছোট জাস্ট পাশ দিয়ে চলে গেল, পাত্তাই দিল না, তাদেরকেও না আমাকেও না। এরা কে? আমি তো এতগুলো অনুষ্ঠান করছি। তোমার প্রথম অ্যালবাম বেরিয়েছিল যেটা, তারপরে আজকের দিনে দাঁড়িয়ে এখন কিভাবে নিজের গানকে দর্শকদের কাছে মানে অনুষ্ঠান ছাড়া আর কিভাবে পৌঁছে দিচ্ছে? এখন তো দেখো, আমাদের তো আগে তো দেখো মাঝখানে টেলিভিশনে তো সব চ্যানেলে অনুষ্ঠান করতাম, সেটা তো জানোই, সেটা আর চ্যানেলের নাম বলছি না, কিন্তু সব চ্যানেলেই ডাকতো, সকালের অনুষ্ঠান, বিকেলের অনুষ্ঠান, গান। কিন্তু এখন তো টেলিভিশনের মাধ্যমটা অনেকটা তোমার একটু কমে গেছে না, সবাই মোবাইলে গ্লুড, ইউটিউব এখন এসে গেছে। তো সুতরাং ইউটিউবে আমার গান আছে, আমার যা যা অনুষ্ঠানের ভিডিও আমি পাই, সবসময় তো ভিডিও পাই না, কোয়ালিটিও ভালো হয় না, কিন্তু আমি দিতে থাকি। আর আমার যেটা হচ্ছে 2009-তে আমার প্রথম অ্যালবাম বেরোয়, দিল কি দয়া। তারপরে 2010-এ বেরোয় মন দরিয়ায়, ওটা ভীষণ ভীষণ চলেছিল আর কি। হ্যাঁ, 2 লাইন গাও তো একটা, যে কোনো তোমার মন দরিয়া বা দিল, ওইটা থেকে একটু বলে নিয়ে গাই। হ্যাঁ, আচ্ছা। আর তারপরে তোমার 2014-তে আমার
থার্ড অ্যালবাম হয়েছিল আশিনগর, এটারও ভিউ মানে খুব ভালো ছিল। আর যেটা হয়েছে তারপরে তো অ্যালবাম হিসাবে সিডি হিসাবে আসে না, তাই জন্য এখন আমি করছি কি বেশ কিছু গান রেকর্ড করছি। আমার একটা সুফি গান, প্রথম সুফি গান মানে হিন্দি মানে উর্দু সুফি যাকে বেরিয়েছে গত বছর, সেটা ইউটিউবে আছে, আমি তোমাকে পাঠাবো। আর আর বাংলার কিছু রেকর্ডিং করছি, পুরনো ট্র্যাডিশনাল গান স্যারের থেকে শেখা বা নিজের কালেকশন, সেরকম রেকর্ড করে রেখেছি। আস্তে আস্তে করে এইগুলোই ভিডিও করে করে আমি ইউটিউবে দিচ্ছি এবং লোকে শুনছে, সেখান থেকে রেসপন্স আসছে, অনুষ্ঠান আসে। হ্যাঁ, আগের মতন দিনে 3টে না হলেও আমি কোয়ালিটি অনুষ্ঠান ছাড়া করি না খুব একটা। এবং বলতে নেই আগের থেকে, শুধু আমার না, সমস্ত সিনিয়র আর্টিস্টদেরই তো অনেক অনুষ্ঠান কমে গেছে, ডিফারেন্ট রিজনস। কিন্তু তার মধ্যেও ভালো কাজ যেটা আসে করি এবং সেটা করতে ভালো লাগে। একদমই তাই, মানে ভালো কাজ, মানে কাজের কোয়ালিটিটাই হচ্ছে আসল। একদমই তাই। তুমি যদি দর্শক যদি তোমার গান নাই শুনলো, শুধু নাচতে থাকলো, তাহলে তো সেই জায়গাটা তোমার তৈরি হলো না, 2 দিন পরে তোমাকে ভুলে গেল। তোমাকে 10টা গানের মধ্যে 2টো গান তোমাকে এমন শোনাতে হবে যেটা সারা জীবন 5 জন মনে রাখবে ওদের থেকে। একদমই তাই। তো সেটা থাকা। 2 লাইন শোনাও তাহলে। আচ্ছা, আমার তো বুঝতেই পারছো আমার সর্দি। একদম তাই, তুমি একদম ছোট করে। আমি আমার আশিনগর অ্যালবামের একটা লালন শাহের গান শোনাচ্ছি। করি মানা কাম ছাড়ে না, করি মানা কাম ছাড়ে না মদনে, করি মানা কাম ছাড়ে না মদনে, আমি প্রেম রসিকা হব কেমনে, আমি প্রেম রসিকা হব কেমনে। বাহ, অপূর্ব। মানে গানের কথাগুলোই শুনে একটা আমার মানে সর্দি, বুঝতেই পারছো যা অবস্থা, বুঝতে পেরেছি, তার জন্য আমি ঠান্ডা লেগে আছে ইয়েতে। এইবার একটুখানি আসি, তুমি একটা তো অনলাইন নিজের একটা স্টোর মতো করছো, সেইটা করাটা মানে শুরু করলে কেন, বা সেটার পেছনে কি আছে কারণ? আমার না 2000 সালে 2000 থেকে 2003 অবধি, বিগিনিং অবধি আমার একটা লখনৌ চিকেনের একদম হোলসেল বুটিক ছিল, বলবো না, হোলসেল স্টোর ছিল। তখন তো অনলাইন কোনো ব্যাপার ছিল না, শুধু লখনৌ চিকেন করতাম, মানে লখনৌ হ্যাড বিকাম মাই সেকেন্ড হোম। তখন কিন্তু গানটা আমি শুধু রেওয়াজই করি, গান আমি প্রফেশনালি করি না। ওটা যেতে আসতাম, তখন প্রচুর নিউজ পেপারেও আমার ইন্টারভিউ আসতো, হিন্দুস্তান টাইমস বলো, অনেক অনেক নিউজ পেপারে আসতো। এবার সেই ইয়েটা তোমার এই মানে আমার মেয়ে হওয়ার পর যেটা হয়, বন্ধ হয়ে যায়, আমার যাতায়াত বন্ধ হয়ে যায় চিকেনের। মাথার মধ্যে ছিল, ঠিক আছে, কিন্তু কোনোদিনই আমি সেটাকে নিয়ে, কারণ আমি গান নিয়েই ঢুকে গেছি, সুতরাং আর ওটার দিকে আমি যাইনি। এবার যখন কোভিড পড়লো না, তখন তো প্লাস তার আগে থেকেই আমাদের এই গানের অনুষ্ঠানটা একটু কমে গেল, যখন দেখলেন না প্রচুর গ্রুপস গুলো ধরা পড়লো। হ্যাঁ, বুঝতেই পারছো সেই সময় যারা স্পন্সর্স ছিল, মেইন স্পন্সর্স তো অনেকেই হাজতবাস, সুতরাং সেই অনুষ্ঠানগুলো যখন কমে গেল, তখন কি করব, টাকাও কমে যাচ্ছে অনুষ্ঠানের, আমাকে তো সাস্টেন করতে হবে। গান শেখাই ঠিক আছে, কিন্তু একটা সাইড বাই সাইড আমার মা, যেহেতু ওই এক্সপিরিয়েন্সটা ছিল আমার, এই জাস্ট কোভিডের বিগিনিংয়ে, একদম ওই মার্চের এন্ডে বা এপ্রিলের বিগিনিংয়ে যখন লকডাউনটা হলো, ওই দুপুরবেলায় ফেসবুক ঘাঁটতে আমার মনে হলো এত কিছু অনলাইনে আছে, এত কিছু, আমি সারা দেশের ভেন্ডার জোগাড় করি, ম্যানুফ্যাকচারার আর উইভার। তো ওই আমি 2-3 মাস ধরে ধরে লোককে বলে, কথা বলে, ফোন করে, মেসেজ করে একদম মেইন ম্যানুফ্যাকচারার, মহাজন, উইভার, ডায়ার জোগাড় করলাম। করে দেখলাম যে এই শাড়িটা যেটা আমি 100 টাকায় কিনছি, সেটা বাজারে 500 টাকা। তো আমি যদি 200-250 টাকায় দিই বা 150 টাকায় দিই, তাহলে আমারও লাভ, কাস্টমারেরও লাভ। গট মাই পয়েন্ট? হ্যাঁ, রিস্ক থেকে যায় ঠিকই, আমার রিস্ক থেকে যায়, কারণ ভেন্ডার তো টাকা নিয়ে পালিয়ে যেতেই পারে। হ্যাঁ, কিন্তু কাস্টমারকে তো আমায় টাকা দিতেই হবে, কারণ তারা তো আমার পরিচিত। তো ওইভাবে শুরু করি। শুরু হতে 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 ভগবানের কৃপায় এখন আমার প্রায় 300-400 জন পার্মানেন্ট
টাচউড কাস্টমার্স অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিদেশেও পাঠাই, এবং তারা চোখ বন্ধ করে ভরসা করে। মানে 500 টাকার শাড়ি হলেও ভরসা করে, 25,000 টাকার শাড়ি হলেও ভরসা। শাড়ি বলো, ব্যাগস বলো, আমার মেইনলি শাড়ি, ব্যাগস, ড্রেস মেটেরিয়াল আর কুর্তা সেট। কি নাম দিয়েছো? সাজে বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া তো তোমার মেয়ে? হ্যাঁ, তাহলে মেয়ের কথা একটু যখন আসছে ওর বলো। নামেই দিয়েছি আর কি। আচ্ছা, মেয়ে কি করছে এখন? ও ল পড়ে, 4th ইয়ার। বাহ, তাহলে তোমার এই গানের সাথে সাথে এখন এই অনলাইনের এই কাজটা তুমি মানে করছো। শুধু গান বিক্রি করলে তো হবে না, কারণ এখন তো বুঝতেই পারছো, সুতরাং একটু হ্যান্ডলুম বিক্রি করা আর কি। মানে হ্যান্ডলুমের সঙ্গে গান, এই দুটোকে একসাথে নিয়ে চলছো। একদম একদম। আর তোমাকে যেটা বলা সেটা হচ্ছে শেখানোর কথা বললে, তুমি কি বাড়িতেই শেখাও? হ্যাঁ, বাড়িতেও শেখাই, গিয়েও শেখাই। গিয়ে ধরো অনেক গ্রুপ আছে 5-6 জন, আচ্ছা, সেখানে বেশিরভাগ অনেক বয়স্ক মহিলারা আছেন, তারা বেরোতে পারেন না, তারা ডেকে নেন, এই বুঝতে আমাকে পেরেছি। ওয়ান্স আ উইক আসতে হবে, আমরা 5 জন বসবো। তো এরকম হয়, এরকম গানও শেখাই। আর তোমার মোটামুটি এই দুটো ছাড়া, মানে গান আর এই তোমার অনলাইন স্টোর, আর কি করো সারাদিনে? সারাদিনে মানে আমি একটা এনজিওর সাথে যুক্ত আছি, আচ্ছা, ওখানে আমি ফ্যাকাল্টি, কমিউনিকেশন স্কিলস, ইংরেজি পড়াই। মানে আমার গানের সাথে এটা, গান একেবারে বাংলা, ওটা একেবারে ইংরেজি, কোনো মিল নেই, কিন্তু ওখানে অনেক বছর আছি এবং ভালো লাগে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে গ্রুম করতে, তাদের সফট স্কিলস শেখাতে, কমিউনিকেশন স্কিলস শেখাতে। কারণ আগে আমার একটা ইনস্টিটিউট ছিল সফট স্কিল, সেই এক্সপিরিয়েন্সটাও আমার ছিল, আচ্ছা। সুতরাং ওটা এখানে কাজে লাগে, ওটা একটা পার্ট টাইম আছে। আর অবসরে ঘোরাঘুরি হয়? প্রচুর, হ্যাঁ, বেড়াতে সময় পেলেই, ভালোবাসো? হ্যাঁ, ভীষণ। ওটাই আচ্ছা। আমার মানে গান, বেড়ানো আর একটু খাওয়া দাওয়া, ব্যাস। হ্যাঁ, খাওয়া দাওয়াটা কি, মানে তুমি কি ফুডি নাকি তুমি? প্রচন্ড ডায়াবেটিক, কিন্তু মারাত্মক ফুডি। আচ্ছা, মানে খাবার খেতে খুব ভালোবাসো সব রকম। আর এই শীতকালে কালকেই তো এক গাদা গুড়ের মিষ্টি খেয়ে কাল রাতেই শেষ। মানে গুড়ের পাপের মিষ্টিটা মানে এমন একটা ব্যাপার না, মানে ওটা ঠিক কন্ট্রোল করা যায় না, মানে যতই তুমি জানবে যে না খেলে ভালো, ভালো কিন্তু হয়। খেয়ে এই নাও। 2 মাস একটু কি আর করা যাবে। আর তো শীতকাল এসছে, তোমাদের তো এখন বছরের সব থেকে প্রোগ্রামস গুলো বেশি, তো কি অনেক প্রোগ্রাম রয়েছে সামনের দিকে? জানুয়ারিতে বেশ কিছু আছে, আচ্ছা, 3-4টে আছে, আর ডিসেম্বরে 2টো আছে। একটা তো আমাদের সঙ্গীত মেলা আছেই, শুরু হয়ে যাচ্ছে হ্যাঁ, 25 সঙ্গীত তারিখে। মেলাটা। আর তাছাড়া আরেকটা আছে। সরকারি অনুষ্ঠানে এই যে তোমরা গান করছো বা গান করো, এখানে গিয়ে কি তোমাদের মনে হয় যে আগের যে ধরো পরিবেশটা ছিল সেরকম পরিবেশ কিছু পাল্টেছে? এখন, তখন তো এত মেলা টেলা হতো না, মানে একটা সময় তো এত, তো এই মেলা টেলাগুলো হওয়ার জন্য কি একটু সুযোগ সুবিধা বেড়েছে শিল্পীদের? দেখো, নতুন শিল্পী তো দেখছি প্রচুর আসে, কিন্তু পুরনো শিল্পী যারা আহ, আহ, আছে তারাও কাজ তো করছে, মানে সরকারি জায়গায় তো কাজ করছে। তবে আমার মনে হয় ওই আর কি লাইন আপটা ভীষণভাবে একটু নিজের পিআরটা করতে জানা দরকার, মানে ভীষণভাবে পিআরটা করতে পারলে বোধহয় অনুষ্ঠান আসে, বুঝতে পেরেছি। যেটা আমার কোনোদিনই হয়নি। সিনেমাতে কখনো কাজ করে? হ্যাঁ, অনেক সিনেমায় কাজ করেছি, তাহলে অনেক। সেইগুলো একটু যদি বলো, কি কি সিনেমায় করেছিলে? আমি দেবদূত ঘোষের ভল্লু সর্দারে দেখবে ভ্রমর বলে একটা গান আছে, ওর আমি লিপসে, ওটা আমার গাওয়া। তারপরে আমি আছি সেই যে তোমার ছবিতে, যে জন প্রেমের ভাব জানে না, একটা ভাবাইয়া গান আছে, সেই গানটা গাওয়া। প্লাস তোমার আগে একটা টেলিভিশন চ্যানেল ছিল, ওখানে অনুষ্ঠান হতো তোমার, নটি বিনোদিনী বলে একটা সিরিয়াল হতো, ওখানে প্রচুর গান লোপাদি গেয়েছেন, আর বেশিরভাগই লোপাদি গেয়েছেন, আর প্রচুর গান ওখানে আমার গাওয়া ছিল নটি বিনোদিনীতে। তোমার এখন তো অনেকগুলো ভালো ভালো কাজ হলো রিসেন্টলি, বা ছবি, বাংলা ছবি দেখো তো? বাংলা ছবি দেখো? হ্যাঁ, ভালো বাংলা ছবি, বাংলা ছবি দেখা, আমার তো বন্ধু বান্ধবী কত ডিরেক্টর, প্রডিউসার প্রচুর চেনাশোনা, সেইগুলো তো নিশ্চয়ই দেখো। হ্যাঁ হ্যাঁ, এখন তো খুব ভালো ভালো কাজ, এবং মিউজিকের লোকেরাও এখন ছবি পরিচালনা করছে, তো সেটা তোমার কি ভবিষ্যতে এরকম কোনো আইডিয়াস রাখছো মাথায় যে না, আমি মিউজিক ছাড়া অন্য কিছু, এই ধরনের এন্টারটেনমেন্টের অন্য ফিল্ডে কিছু কাজ করার কথা ভাবছি, সেরকম কিছু আছে ভাবনা? না, আমার পার্সোনালি একটা ছোট্ট ইচ্ছা আছে। আমার একটা, এই যে তুমি যেরকম একটা ইউটিউব চ্যানেল খুলেছো, সেরকম আমার পার্সোনালি ইচ্ছা আছে, কিন্তু সেটা সঙ্গে ইন্টারভিউর বা ইয়ের কোনো না, সেটা শুড ইট উইল বি এ স্টোরি বেসড। আচ্ছা, হ্যাঁ, মানে আমার ইচ্ছা আছে পৃথিবীর সমস্ত ইন্ট্রিগিং গল্প নিয়ে, শুধু যে বাংলা বা ভারতের না, ইন্ট্রিগিং গল্প নিয়ে। কারণ আমি একটা সময় রেডিও জকির চাকরি পাই, কিন্তু আমাকে 6 মাস কন্টিনিউয়াসলি উইদাউট লিভ সকাল 9টা থেকে রাত 9টা কাজ করতে হবার
পেয়েছিলাম, কিন্তু সেটা আমার মেয়ে এত ছোট, আমার পক্ষে সেটা সম্ভব না। তো কথা বলাটাও আমার একটা বিশেষ দিক ছিল। সুতরাং আমি চাই গল্প শোনাতে, বাহ, গল্প শোনানোর একটা স্টোরি স্টোরি টেলিং এর একটা ইচ্ছে আছে। এখন সবটাই দেখা যাক সময়ের উপর। সুনন্দিনীর আড্ডায় আজকে আমার সাথে যিনি গল্প করলেন, তার জীবনের অনেকগুলো দিক আমাদের সামনে তুলে ধরলেন। তিনি লোকসঙ্গীত গাওয়ার মধ্যেই নিজেকে শুধু সীমাবদ্ধ রাখেননি বা রাখতে চান না, তিনি অনেক কিছু করতে চান। তিনি গল্প বলতেও ভালোবাসেন। এই আড্ডায় আমরা তুলে ধরবো তার জীবনের নানা গল্প। দেখতে থাকুন, শুনতে থাকুন সুনন্দিনীর আড্ডা।